রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু। 2 সপ্তাহ চলবে কার্যক্রম। যাচাই শেষে নির্ধারিত সময়ে ইউরেনিয়াম তোলা হবে পারমাণবিক চুল্লিতে। এই রিঅ্যাক্টর যদি পুরোদমে চলে তখন সেই তাপে চাপে কি ধরনের বিহেভ করে সেগুলো দেখা। আরও 3টা ধাপ শেষ করলেই আমরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া সব প্রকল্প বাদ দেবে অন্তর্বর্তী সরকার। মেগা প্রজেক্টে বাড়তি ব্যয়ের বিষয়েও চলছে যাচাই। একনেক সভায় এলএনজি আমদানিকে ভুল নীতি আখ্যা। রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থ গোষ্ঠীর জন্য অনেক ভালো প্রকল্প নিলেও সেগুলোকে অপচয় করা হয়, দুর্নীতি হয়। যাচাই বাছাই হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খুলে পড়ল মেট্রো রেলের ভায়াডাক্টের বিয়ারিং প্যাড। আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল বন্ধ। দিনভর যাত্রীদের চরম ভোগান্তি। মেরামতে কাজ করছে কারিগরি টিম। হাজার কোটি টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে 17 মামলা। অবৈধ নির্বাচনের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা। আসামি শেখ হাসিনা, 3 আমলের সব এমপি সহ সিএসিরা। গণহত্যার সহযোগী সাংবাদিক সংস্কৃতি কর্মী হলেও রেহাই মিলবে না। হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যরা আর সুযোগ পাবেন না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 1 সপ্তাহ পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বললেন মির্জা ফখরুল। এবং চেন্নাইয়ে কাল শুরু বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। নিজেদের সামর্থ্যে আত্মবিশ্বাসী টাইগাররা। শান্তদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়াও। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হলো ডামি ফুয়েল লোডিং। অন্তত 2 সপ্তাহ চলবে এ কার্যক্রম। পরমাণু চুল্লি বা রিঅ্যাক্টরের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে প্রকৃত ফুয়েল লোড করা হবে। বৈজ্ঞানিক পরীক্ষার সব ধাপ শেষে নির্ধারিত সময়েই ইউরেনিয়াম তোলা হবে পারমাণবিক চুল্লিতে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এখন অনেকটাই প্রস্তুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। যদিও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে এই প্ল্যান্টের 2টি ইউনিটকেই পাড়ি দিতে হবে পরীক্ষা নিরীক্ষার জটিল সব স্তর। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান ধাপটিকে বলা হচ্ছে প্রি কমিশনিং স্টেজ, যে পর্যায়ে প্রকল্প এলাকায় ইনস্টলেশন সম্পন্ন করা বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা চালানো হয়। এরই অংশ হিসেবে রূপপুরের প্রথম ইউনিটে 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ডামি ফুয়েল লোডিংয়ের কার্যক্রম। এই প্রক্রিয়ায় প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেলে ডামি ফুয়েলের প্রথম অ্যাসেম্বলি প্রবেশ করানো হয়। 2 সপ্তাহ ধরে চলবে লোডিংয়ের এই কার্যক্রম। এর মধ্যে 163টি ডামি ফুয়েল অ্যাসেম্বলি এবং 115টি কন্ট্রোল এবং প্রোটেকশন সিস্টেম অ্যাবজার্ভার রড লোড করা হবে। ডামি ফুয়েলের মাধ্যমে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লির সব প্যারামিটার যাচাই নিশ্চিত হওয়ার পর প্রকৃত ফুয়েল লোড করা হবে। সংশ্লিষ্ট রুশ নির্মাতারা জানাচ্ছেন, আকার, আকৃতি, ওজন এবং ম্যাটেরিয়াল বিবেচনায় ডামি ফুয়েল আসল ফুয়েলের মতোই, শুধু থাকে না পারমাণবিক জ্বালানি। খুঁটিনাটি এমন টেস্টগুলোর সফলতার ওপরেই রিঅ্যাক্টরের নিরাপদ ও নির্ভরযোগ্য অপারেশন নিশ্চিত হয় বলে জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক। এখন আমরা যে স্টেজে আছি এই স্টেজটাকে আমরা বলি যে পূর্ব প্রস্তুতিমূলক। তার মধ্যে আছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা। এগুলোকে বলে আমরা নন নিউক্লিয়ার টেস্ট। এর মধ্যে আছে হট টেস্ট নাম আছে, কোনো আরেকটা নাম আছে কোল্ড টেস্ট, হাইড্রোলিক টেস্ট। এই টেস্টগুলো করার উদ্দেশ্যটা হলো রিঅ্যাক্টর যদি পুরোদমে চলে তখন সেই তাপে চাপে কী ধরনের বিহেভ করে সেগুলো দেখা। এর মধ্য দিয়ে আমাদের আরও 3টা ধাপ শেষ করলেই আমরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো। রূপপুরের প্রথম ইউনিটের নির্মাণ এবং এর পাওয়ার স্টার্টআপ সহ অন্যান্য কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে বলে জানাচ্ছে প্রকল্প সূত্র। রাশিয়ার ঋণ এবং রোসাটমের কারিগরি সহায়তায় 2টি পরমাণু চুল্লির মাধ্যমে এখান থেকে উৎপাদন হবার কথা 2400 মেগাওয়াট বিদ্যুৎ।
দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহ চিকিৎসার পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বেগম খালেদা জিয়া। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আতাউর কাউসার। সরাসরি চলে যাব তার কাছে। বেগম জিয়াকে বহনকারী যে গাড়ি, সেই গাড়িটি তার বাসভবনে প্রবেশ করেছে। তাকে কিছু সময় আগে, এখন থেকে আনুমানিক 15 থেকে 20 মিনিট আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে এবং তারপরেই তাকে বহন করা যে গাড়ি এবং যে গাড়ি বহরটি, সেই গাড়ি বহর এই বাসভবনে এসছে এবং এই মুহূর্তে কিছু সময় আগেই তাকে বহন করা গাড়িটি বাসভবনের ভেতরে প্রবেশ করেছে। সেই এভার কেয়ার থেকে এখন পর্যন্ত পুরো সময়টিতেই আমরা দেখেছি যে প্রচুর নেতাকর্মী তাকে রিসিভ করার জন্য, তাকে এক নজর দেখার জন্য, তার সুস্থতায় তারা যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেই উচ্ছ্বাস প্রদর্শনের জন্য সে এভার কেয়ার হাসপাতাল থেকেই তারা অবস্থান করছিলেন এবং আমরা গুলশানে তার বাসভবনের সামনে এসেও দেখেছি যে এখানেও তারা অবস্থান করছেন এবং পুরো পথে একটি বড় বহর, মোটরসাইকেলের এবং গাড়ির বহর তাকে রিসিভ করে এই তার বাসভবনে এনেছে। একটু জানিয়ে রাখতে চাই, গত 11ই সেপ্টেম্বর রাতে, অনেক রাতেই তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, এভার কেয়ার হাসপাতালে, এবং এ নিয়ে বেশ কয়েকবারই তাকে এভাবেই রাতে হাসপাতালে নেওয়া হয়েছে, কারণ প্রায়শই তিনি অসুস্থ বোধ করছিলেন এবং যখনই তিনি অসুস্থ হয়েছেন, চিকিৎসকরা মনে করেছেন যে তাকে আর বাসায় রাখা নিরাপদ নয়, তখনই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, এভার কেয়ার হাসপাতালে। এবং আপনারা জানেন যে তার ইতিমধ্যেই অস্ত্রোপচারও হয়েছিল, তিনি দীর্ঘ 5 মাস হাসপাতালে ছিলেন এবং একটি হিসাবে বিএনপির নেতারা আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি বিভিন্ন সময় মিলে প্রায় 450 দিনের বেশি সময় হাসপাতালে থাকতে হয়েছে। সর্বশেষ 11ই সেপ্টেম্বর তাকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে তিনি অসুস্থ বোধ করায় এবং সেই সময় চিকিৎসকরা বলছিলেন যে যেহেতু কিছু জটিলতা তারা দেখছেন, তারা তাকে হাসপাতালে রাখবেন, নিবিড় পর্যবেক্ষণে রাখবেন এবং পরবর্তীতে যখন তিনি সুস্থ বোধ করবেন বা মনে করবেন যে তিনি এখন নিরাপদ আছেন, তখনই তাকে আসলে আবার বাসায় আসার অনুমতি দেবে চিকিৎসকরা। এবং যেটি আজকে হয়েছে, চিকিৎসকরা সকল কিছু পর্যবেক্ষণ করে মনে করেছেন যে তিনি এখন যথেষ্ট নিরাপদ রয়েছেন, তিনি বাসায় অবস্থান করে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে পারবেন, তার প্রেক্ষিতে তাকে রিলিজ করা হয়েছে। তো আপনারা দেখছেন যে তাকে রিলিজ করার পরে কিছু সময় আগেই তিনি তার বাসভবনে প্রবেশ করেছেন এবং খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে রিলিজ করার পরে যে তথ্য তার সর্বশেষ এই ছিল আমার কাছে। রাজধানী গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প বাদ দেবে অন্তর্বর্তী সরকার। মেগা প্রজেক্টে বাড়তি ব্যয়ের বিষয়েও চলছে যাচাই। একনেক সভা শেষে কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। গ্যাসের সম্ভাবনা থাকার পরও এলএনজি আমদানিকে ভুল নীতি আখ্যা দিয়েছেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সরকারের প্রথম একনেক সভায় 1222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 2024-25 অর্থবছর শুরুর পর 2 জুলাই একটি মাত্র একনেক সভা করেই বিদায় নিতে হয়েছে শেখ হাসিনা সরকারকে। অর্থবছরের দ্বিতীয় সভা নতুন সরকারের প্রথম একনেক সভা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় যাচাই বাছাই করে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রথম সভাতেই স্থগিত করা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প বাদ দেওয়া হয়েছে। চলমান প্রকল্প কোন পর্যায়ে আছে সেগুলো যাচাই বাছাই করতে চান উপদেষ্টারা। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে বুধবার বিকেলে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, বিদেশি অর্থের পরিপূর্ণ ব্যবহার করতে চায় সরকার। বড় প্রকল্পগুলোতে সময় কেন বাড়ানো হলো এবং আন্তর্জাতিক মানদণ্ডে অতিরিক্ত অর্থ ব্যয় হলো সেগুলো যাচাই করা হবে। রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থগোষ্ঠীর জন্য অনেক প্রকল্প হয়তো নেওয়াই হয়, অথবা ভালো প্রকল্প নিলেও সেগুলোকে অপচয় করা হয়, দুর্নীতি হয়। যাচাই বাছাই হবে আগে যেভাবে হতো মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন মিলে, সেটাকেও আমরা আমলাতান্ত্রিকতার জটিলতাকে যত সম্ভব কমিয়ে দ্রুত এগুলো যাতে চূড়ান্ত প্রক্রিয়ায় একনেক বলা হয় সেখানে যাতে এটা উপস্থাপিত করা যায়। অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে 70 কোটি টাকায় গ্যাস পাইপলাইন এবং 588 কোটি টাকা ব্যয়ে গ্যাস কূপ খননের প্রকল্প রয়েছে। নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতে এলএনজি আমদানিকে ভুল নীতি হিসেবে আখ্যা দেন উপদেষ্টা। বিনিয়োগ না করে, কূপ খনন না করে কেন আমরা একমাত্র এলএনজি আনতে হবে যেটা সবচেয়ে ব্যয়বহুল? এটা তো কি কারণে হয়েছে আমি পরিষ্কার আমার ধারণা নেই, কিন্তু এটা নিশ্চয়ই খুবই একটা ভ্রান্ত নীতি। নিজেদের এত গ্যাসের সম্ভাবনা থাকতে এতদিন ধরে আমরা এখানে কোনো যাও করেছি,
সেটা আবার বিদেশি কোম্পানিকে দিয়ে দিয়েছি, কোনো দরকার ছিল না। অপচয় ও দুর্নীতি রোধে আমলাতান্ত্রিক জটিলতা কমাতেও সরকার কাজ করছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। যে এটা কি পহেলাতেই যাচাই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে হঠাৎ বন্ধ মেট্রো রেল চলাচল। সকাল থেকেই চরম ভোগান্তিতে যাত্রীরা। ডিএমটিসিএল জানিয়েছে খামার বাড়ির 430 নম্বর পিলারে ভায়াডাক্টের বিয়ারিং প্যাড নষ্ট হওয়ায় এই অংশে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। ত্রুটি মেরামত শেষে শুরু হবে মেট্রো চলাচল। তবে উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল স্বাভাবিক রয়েছে। অল্প সময়ে এবং যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে রাজধানীবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মেট্রো রেল। তবে কোনো কারণে বন্ধ হলে ভোগান্তিতে পড়তে হয় হাজার হাজার যাত্রীকে। বুধবার সকালে আবারও কারিগরি ত্রুটির কবলে পড়ে মেট্রো রেল। এতে অফিসগামী ও প্রয়োজন মেটাতে ঘরের বাইরে বের হওয়া মানুষের দুর্ভোগ থাকে চরমে। আমি মিরপুর 1 নম্বর থেকে আসছি, কারণবাজারের উদ্দেশ্যে যাব, আমার কলেজ, তো আমি যাইতে পারি নাই। যাব মতিঝিল, তো এই মনে করে বাসে তো একটু লেট হয়, তো ভাবলাম যে মেট্রো রেলে করে তাড়াতাড়ি চলে যায় গরমের মধ্যে। তো মেট্রো রেলের ভিতরে তারপরে এসেই শুনতেছি যে এটা আগারগাঁও পর্যন্ত যাবে। স্টেশনে আসলাম, আসার পরে জানতে পারলাম যে বিদ্যুতের প্রবলেম আছে। এরা ভালো মন্দ কোনো কিছু না বলে ঠিক আছে এই পর্যন্ত এসে নামায় দিল। এমন অবস্থায় যেন মরার উপর খাড়ার ঘা আগারগাঁও স্টেশনে অটোমেশন পদ্ধতিতে টিকিট কাটা বন্ধ হয়ে যাওয়া, ফলে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের। ক্ষোভও প্রকাশ করেন তারা। উত্তরা থেকে আগারগাঁও আসতে আমার সময় লাগে 12 থেকে 15 মিনিট, সেখানে টিকিট কাটতে এখানে আসা পর্যন্ত আমার প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় টিকিট কাটতে হইতেছে। এখন এখান থেকে আমার সিএনজি অথবা উবারে করে যেতে হবে, কারণ আমি উত্তরা থেকে আসছি শাহবাগ যাব। দ্রুত সচিবালয়ে যাব, সেখানে কাজ সেরে আমি অন্য জায়গায় যাব। কিন্তু যে ট্রেনের ত্রুটির কারণে যে আমার যে অনেক লেট হচ্ছে, তাতে আমি অসুবিধার এবং ভোগান্তির ভিতরে পড়ছি। ইমার্জেন্সি রোগী, কিন্তু এখন আমাদের আগারগাঁও তালতলা নামতে হয়েছে হঠাৎ করে, আমরা তো আগে কোনো ইনফরমেশন পাই নাই। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানান খামারবাড়ি অংশে 430 নম্বর পিলারের ভায়াডাক্টের স্প্রিং বা বিয়ারিং প্যাড খুলে পড়ায় আগারগাঁও মতিঝিল রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামতের কাজ শেষ হলেই শুরু হবে মেট্রো চলাচল। ভায়াডাক্টের সমস্যা হয়েছে, ভায়াডাক্টের বিয়ারিং প্যাড নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে লাইন বসে গেছে, ওইটারই কাজ করতেছে। এত অল্প সময়ের মধ্যে বিয়ারিং প্যাড নষ্ট হওয়া অস্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে ভিয়েতনামে এমন ঘটনা ঘটেছিল বলে শোনা যায়। কারণ অনুসন্ধান ও একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এখনও শেষ হয়নি মেট্রো রেলের লাইন মেরামতের কাজ। এ বিষয়ে জানাতে খামারবাড়ি এলাকায় আছেন আমাদের সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, মেট্রো রেলের খামারবাড়ি অংশের 430 নম্বর যে পিলারটি রয়েছে, সেই পিলারের বিয়ারিং প্যাডটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আসলে মেট্রো রেল চলাচলে বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে আসলে মেট্রো রেল কর্তৃপক্ষ অর্থাৎ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর যারা কারিগরি টিমের সদস্যরা রয়েছেন, তারা এই মুহূর্তে আসলে সেই ক্ষতিগ্রস্ত হওয়া যে বিয়ারিং প্যাডটি রয়েছে, সেই বিয়ারিং প্যাডটির যে মেরামতের কাজ সেটি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন খামারবাড়ির 430 নম্বর যে পিলারটি রয়েছে, সেই পিলারটিতে 2টি ক্রেনের সাহায্যে, 2টি লিফটের সাহায্যে আসলে এই ক্ষতিগ্রস্ত এই বিয়ারিং প্যাডটি মেরামতের কাজ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, আসলে এই মেট্রো রেলের এই খামারবাড়ির এই 430 নম্বর যে পিলারটি রয়েছে, এখানে আসলে এই বিয়ারিং প্যাডটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের যে যাতায়াত সেটি ব্যাহত হয়েছে এবং বর্তমানে আসলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের যে চলাচল, সেই চলাচল স্বাভাবিক রয়েছে। সারাদিনও আসলে সেই মেরামতের কাজ চালিয়ে গেছেন এই যারা কারিগরি টিমের সদস্যরা রয়েছেন, তারা এখন পর্যন্ত আসলে সেই কাজ চলছে। আপনারা দেখছেন আসলে ব্যাপকভাবেই তারা আসলে কাজ চালাচ্ছেন এবং মেট্রো রেল কর্তৃপক্ষ এছাড়াও মেট্রো রেল কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছেন যে আসলে খুব দ্রুততার সহিত আসলে সেই মেরামতের কাজটি চলছে এবং খুব দ্রুত সময়ের ভিতরেই আসলে সেই মেরামত কাজ সম্পন্ন হবে এবং মেট্রো রেল চলাচল স্বাভাবিক হবে বলে আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল খামারবাড়ির 430 নম্বর পিলারের কাছ থেকে আমার কাছে সর্বশেষ।
পণ্য রফতানির আড়ালে প্রায় 1000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ 28 ব্যক্তির বিরুদ্ধে 17টি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, বেক্সিমকো গ্রুপের 17টি প্রতিষ্ঠানের নামে 2021 থেকে 2024 সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে পোশাক রপ্তানি দেখিয়ে টাকা পাচার করা হয়েছে। জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে বেক্সিমকো গ্রুপ। আইন অনুযায়ী পণ্য রপ্তানির 4 মাসের মধ্যে রপ্তানি আয় ফিরিয়ে আনা বাধ্যতামূলক। তা না করে সালমান এফ রহমান সহ বেক্সিমকো গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই অর্থ বিদেশে পাচার করেছেন। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 2014, 18 ও 24 সালের জাতীয় নির্বাচন অবৈধ ও প্রতারণামূলক অভিযোগ করে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা 3 সংসদের সাবেক এমপি ও সিইসি সচিবদের আসামি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলাটি গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পর নানা অনিয়ম ও অপরাধের অভিযোগে সারা দেশে একের পর এক মামলা হচ্ছে গত সরকারের প্রধানসহ মন্ত্রী, এমপি, দলীয় নেতা ও প্রশাসনের অনেক ব্যক্তির বিরুদ্ধে। এবার হলো রাষ্ট্রদ্রোহ মামলা। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 কাজী শরীফুল ইসলামের আদালতে মামলা করেন সাবেক বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা একরামুল করিম। এতে 2014, 18 ও 24 সালে জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ ও প্রতারণামূলক ভোটের আয়োজন করায় শেখ হাসিনা, সাবেক 3 সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল সহ 18 জনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়। এছাড়া ওবায়দুল কাদের সহ 3 সংসদের সদস্যদেরও আসামি করা হয়। একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ, গত 3 নির্বাচনে বিরোধী দল সহ অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না। সাধারণ মানুষ ভোটাধিকারও প্রয়োগ করতে পারেনি। কমিশনের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। রাষ্ট্রদ্রোহিতা, প্রতারণা, মিথ্যা পরিচয়ের অভিযোগে আমরা মামলাটা আনয়ন করেছি। আদালত আমাদের মামলাটা গ্রহণ করেছে এবং চট্টগ্রামের এই পুলিশ সিনিয়র পুলিশ কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বিষয়টা প্রেরণ করেছেন। আওয়ামী লীগ সরকার 2011 সালে সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা অন্তর্ভুক্ত করে। এরপর একে একে 2014, 18 ও 24 সালে বিএনপি, জামাত সহ সমমনা দলকে বাইরে রেখেই জাতীয় পার্টি ও নাম সর্বস্ব কয়েকটি দল ও ব্যক্তিকে নিয়ে করা জাতীয় নির্বাচনে এককভাবে জয়লাভ করে। 3টি নির্বাচনেই সংবিধানের খেলাফ হওয়ায় এমন রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার মামলা হয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী। সময় সংবাদ, চট্টগ্রাম। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সরকার নয়, ব্যক্তি পর্যায়ে ক্ষোভ থেকে হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে তিনি বলেছেন, নিরপরাধ কেউ সাজা পাবে না, তবে গণহত্যা ও ফ্যাসিবাদের সহযোগী প্রমাণ হলে সাংবাদিক, কবি বা সংস্কৃতি কর্মী পরিচয়ে রেহাই মিলবে না। মামলাগুলো তো সরকার করছে না, বেশিরভাগই জনগণের জায়গা থেকে করছে বা বিভিন্ন অনেকে ব্যক্তিগত শত্রুতা থেকেও করছে। আশ্বস্ত করছি বারবার যে এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ে আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন, আমরা এখান থেকে দেখব। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়করা জেলা সফর করছেন না। আন্দোলনের শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতা থেকেই এ সফর বলে জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।
যারা আমাদের কথায় এভাবে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে, রাস্তায় নেমে এসেছে, তাদের ঘরে ঘরে গিয়ে তাদের কথাগুলো শোনা। সরকারের পক্ষ থেকে 100 কোটি টাকার একটি ফাউন্ডেশন করা হয়েছে, যেখানে এই ফান্ডটি দেওয়া হয়েছে, এখানে আরও অন্যান্য ফান্ড এসে যুক্ত হতে পারে। আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করব, প্রত্যেকটি জেলায় এই শহীদের সংখ্যা তো এত বেশি নয়, যারা রয়েছে তাদের যেন সবসময় খোঁজ খবর নেওয়া হয়, তাদের পাশে দাঁড়ানো হয় এবং ওই পরিবারের অন্য কোনো সদস্যকে যে কোনো জায়গায় যদি একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে স্থায়ী এই যে তাকে নিয়ে চিন্তাটি বা তার যে জীবনের চলার যে চিন্তাটি, এই চিন্তাটি তখন কিন্তু কমে আসে। রাষ্ট্র সংস্কারের সময় সীমাহীন নয় উল্লেখ করে সব সংস্কার কেন অন্তর্বর্তী সরকারকেই করতে হবে এমন প্রশ্ন বিএনপি নেতাদের। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে সরকারকে সময় দিতে হবে। দুপুরে রাজধানী ও ঠাকুরগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে একথা বলেন দলটির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় সমাবেশে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। বুধবার দিনভর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এসব কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে বিকেল অবধি ঠাকুরগাঁও সদর, হরিপুর ও বালিয়াডাঙ্গি উপজেলায় বিভিন্ন জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব। উত্তর জনপদে হাজারো জনতার সমাবেশে নেতাকর্মীদের সংযত থাকার সতর্ক বার্তা দেন মির্জা ফখরুল। বলেন, নৈরাজ্য করলে অবস্থা হবে আওয়ামী লীগের মতো। বিভিন্ন জনসভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে সময় দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমান সরকারে আছে তাদেরকে দিতে হবে। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোন দল টল করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। এদিকে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাষ্ট্রের সব সংস্কার অন্তর্বর্তী সরকারকেই কেন করতে হবে এমন প্রশ্ন রাখেন তিনি। নির্বাচন ব্যবস্থায় হয়তো সংস্কার দরকার, কিন্তু আমাদের ভাবতে হবে শুধু এই সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে? গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে, কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সংস্কারের জন্য যৌক্তিক সময় মানি, সীমাহীন সময় নয়। বিষয়টি বিবেচনায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তারা যদি ভাবেন যে এটা একটা সীমাহীন সময়, যতদিন খুশি সময় নেবেন, তাহলে কিন্তু মানুষের আবার আমাদের দেশবাসী আজকে যে ছাত্র সমাজ তাদেরকে অ্যাপয়েন্ট করেছে, সেই ছাত্র সমাজই হয়তো আবার একদিন বলে বসবে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সময় তো যৌক্তিক এখন আর নেই। ছাত্র জনতার আস্থা ফেরাতে আরও কাজ করতে হবে রাজনীতিবিদদের। গোলটেবিল বৈঠকে এমন মত দেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এ নেতা। আসলে আমরা ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হজের খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন, আগামী মাসে 2025 সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে। বিকেলে সচিবালয়ের সময় সংবাদকে তিনি একথা জানান। হজের 3টা পার্ট প্যাকেজের, বিমান, মক্কা এবং মদিনায় আবাসন, 3 নম্বর সৌদি গভর্নমেন্টকে আমাদের একটা টাকা দিতে হয়, এটা 1,30,000 টাকার মতো। আগামী দিনে এটাকে আরও স্বচ্ছন্দ করার জন্য রেট কমিয়ে আমরা চেষ্টা করছি এবং অতিরিক্ত ম্যান পাওয়ার আমরা নেব না। দেখছেন সন্ধ্যার সময়।
এবার খেলার খবর। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। জয় পরাজয় নিয়ে ভাবনা নয়, বরং টেস্ট ক্রিকেটের কুলিং সদস্য ভারতের বিরুদ্ধে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ধরে রাখতে চান পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করছে স্বাগতিকরা। তবে দলটির কোচ গৌতম গম্ভীর মাঠে বুঝিয়ে দিতে চান দু দলের পার্থক্য। চিদাম্বরমে ম্যাচ শুরু বৃহস্পতিবার সকাল 10টায়। উইকেটকে জয় করতে পারবেন না। মধ্য দুপুরে তীব্র তাপপ্রবাহ, তবুও নেটে সাবলীল সাকিব। হিথ্রো থেকে চেন্নাই মধ্যরাতে দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলন দেখে তা বোঝার উপায় নাই। 15 তারিখ পৌঁছে টানা 2 দিনের অনুশীলন, তাই তো ম্যাচটির আগের দিন বিশ্রামে টাইগাররা। ঐচ্ছিক অনুশীলনে সাকিবের সঙ্গী কেবল মুশফিক, জাকির, নাইম, মুমিনুল আর তাইজুল। চিদাম্বরমে 2 ডাগআউটের সবচাইতে বেশি আলোচনা হচ্ছে উইকেট নিয়ে। টাইগার কোচিং স্টাফও ছুঁয়ে দেখেছেন পিচ, তবে ওসব নিয়ে ভাবছেন না শান্ত। উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব। এসজি বলের জুজুর হয়তো আছেই, সঙ্গে দলের দুশ্চিন্তা বাড়াচ্ছে টপ অর্ডারের অফ ফর্ম। তবে টাইগার অধিনায়কের ভাবনাটা ভিন্ন, নিজেদের শক্তিমত্তা দেখাতে চান প্রতিটি সেশনে। বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আমার কাছে মনে হয় না, কারণ সবাই ইন্টারন্যাশনাল অনেকদিন ধরে খেলছে। এই ধরনের জিনিসগুলো অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি সবারই আছে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট কোচ হিসেবে অভিষেক হচ্ছে গৌতম গম্ভীরের। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হলেও বাংলাদেশকে সমীহ করছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়ে সতর্ক করেছেন নিজ দল নিয়েও। Congratulate Bangladesh for what they've done against Pakistan, but it's a new start, it's a new series, it's a new opposition as well. টেস্টে এ পর্যন্ত 2 দলের 13 সাক্ষাতে মোটে 2টো ম্যাচই ড্র করতে পেরেছে টিম টাইগার। বাংলাদেশের একাদশে 2 পেসারের সঙ্গে খেলানোর আভাস মিলছে 3 স্পিনারের। সেক্ষেত্রে সাকিব, মিরাজের সঙ্গী হচ্ছেন তাইজুল ইসলাম। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সিরিজ তাই মাঠ ও মাঠের বাইরে ছড়াচ্ছে আলাদা রোমাঞ্চ। তবে সেখানে বাদ সাধতে পারে বিরূপ প্রকৃতি, আলাদা করে বললে তীব্র তাপপ্রবাহ, যা জয় করতে হবে টাইগার ব্যাটসম্যানদের। মাহবুব রিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। এই ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়।